মানে হচ্ছে আমাদের মেন্টাল ডিসঅর্ডার গুলো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার এখানে একটা প্রাথমিক আমরা আলোচনা গতকাল করেছিলাম ব্লক 1-এ, যেখানে আমরা মোটামুটি হিস্ট্রিটা দেখেছিলাম, ক্লাসিফিকেশন দেখেছিলাম এবং কিছু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার টাচ করা হয়েছিল, যার মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার গুলো ছিল, রেটস ছিল, অ্যাসপারজার্স ছিল, এছাড়া কিছু ডেভেলপমেন্টাল অন্য ডিসফাংশন ছিল, আর ছিল মেন্টাল রিটার্ডেশন। তো গতকালকের আলোচনায় এইটুকুনি আলোচনা হয়েছিল। আজকে এটা শিফট করে যাচ্ছে, এটাতে চলে আসছে যেটা আজকে আলোচনায়, সেটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার আর আদার মাইল্ড মেন্টাল ডিসঅর্ডার। এখন এই যে মাইল্ড কথাটা, এটাই কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে আমাদের নর্মালিটি অ্যাবনর্মালিটি কিন্তু কোনো কোয়ালিটেটিভ ডিফারেন্স নয়। আমরা কাল ক্লাসিফিকেশন করতে গিয়ে ক্যাটেগরিক্যাল অ্যাপ্রোচ করেছিলাম, ডাইমেনশনাল অ্যাপ্রোচ করেছিলাম আর প্রোটোটিপিক্যাল অ্যাপ্রোচ করেছিলাম। এবং এই যে ডিএসএম যেটা আমরা ফলো করব, সে 4ই হোক 5ই হোক যাই হোক না কেন, সেটা হচ্ছে প্রোটোটিপিক্যালি অ্যাপ্রোচ। যেখানে প্রোটোটিপিক্যাল অ্যাপ্রোচে কি হয়, যেখানে ম্যাক্সিমাম অফ দ্য সিমটমস সেইগুলো প্রেজেন্ট থাকলেই একটা পার্টিকুলার ক্লাসিফিকেশনে ওকে ইনক্লুড করা যায়। প্রোটোটাইপ যে ব্যাপারটা, প্রোটোটাইপের যে কনসেপ্টটা, সেটাই এইখানে কার্যকরী হয়। তো সেই ভিত্তিতে এখানে যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যান্ড আদার মাইল্ড মেন্টাল ডিসঅর্ডার বলা হচ্ছে, তার অর্থ হলো যে এগুলো সমস্ত অ্যাংজাইটি আমাদের একটা খুব কমন টার্ম আমাদের রোজকার জীবনে। তো সেই অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডারগুলোর কথা বলা হচ্ছে, এবং সেই সমস্ত মেন্টাল ডিসঅর্ডার যেটা আমার ফাংশনিংকে, রোজকার যে ফাংশনিং, আমার এবিলিটিকে, সেগুলোকে তত বেশি নষ্ট করছে না। কিছুটা তো নষ্ট করছে অবশ্যই, কিন্তু খুব বেশি সেটা এফেক্ট করছে না। এবং সেখানে ওষুধের সঙ্গে সঙ্গে কাউন্সেলিং কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে প্রথমেই যে ইউনিটটা আসছে সেটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডারস, প্যানিক অ্যান্ড ফোবিয়াস। এই প্রত্যেকটা টার্ম আমাদের চেনা এবং আমরা যথেচ্ছ এগুলো ব্যবহার করে থাকি, যেখানে খুশি সেখানে একটা এই ধরনের কথা আমরা ইউজ করি। ওর খুব ফোবিয়া আছে, সে খুব প্যানিক করে, এরকম ধরনের কথা আমরা ব্যবহার করি, কিন্তু প্রত্যেকটা ব্যবহার করার নির্দিষ্ট জায়গা আছে, যেখানে সেখানে যা খুশি ব্যবহার করা যায় না। বিশেষত অ্যাজ আ স্টুডেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি এটা একদমই করা উচিত নয়। প্রথমে আমরা বলে নিই যে অ্যাংজাইটি কাকে বলে। অ্যাংজাইটি হচ্ছে একটা জেনারেল ফিলিং অফ অ্যাপ্রিহেনশন। ভয়ের থেকে এটা কিন্তু আলাদা। ভয় বলুন, অবসাদ বলুন, ডিপ্রেশন এবং ফিয়ার, এর থেকে কিন্তু অ্যাংজাইটি একদমই আলাদা। অ্যাংজাইটিতে একটা অ্যাপ্রিহেনশন থাকে, কিছু হয়নি কিন্তু যদি হয়, যদি আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, যদি আমি ডুবে মারা যাই, যদি আমার ফ্যামিলির একটা বিরাট কিছু ক্ষতি হয়, যদি আমার চাকরিটা চলে যায়, এই এতগুলো যদির ভারে আমি যখন ভীষণ টেনশন করছি, ওয়ারি করছি, সেই যে ফিলিং যেটা, সেটা ডেফিনেটলি সেটা খুব ভালো সুখকর ফিলিং তো নয়, সেটা একটা নেগেটিভ ফিলিং, নেগেটিভ মুড। সেটা ওয়ারি, রেস্টলেসনেস, এই যে ব্যাপারগুলো, সেই সবগুলোকে একসঙ্গে বলা হয় অ্যাংজাইটি। এটা পসিবল ফিউচার ডেঞ্জারের প্রতি একটা রিয়াকশন। দেখুন, পসিবল হবেই যে তার কোনো মানে নেই, কিন্তু যে অ্যাংজাইটিতে ভুগছে সে ভাবছে হবে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। সত্যি সত্যি হবে কিনা ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক সময় অনেক রকম পেশেন্ট পাবেন যেখানে দেখবেন যে সে বলছে যদি এটা হয়, যদি ওটা হয়, যেটা খুবই আপাত দৃষ্টিতে খুবই তুচ্ছ বা খুবই আপনার কাছে মনে হচ্ছে অ্যাবসার্ড, কিন্তু সেই মানুষটার কাছে সেটা কখনো অ্যাবসার্ড নয়। তার মনে হচ্ছে যদি এটা হয় তাহলে কি হবে। এমন নয় যে এই সমস্ত চিন্তাভাবনাগুলো খুব আনরিয়ালিস্টিক, সেটা কিন্তু নয়। এগুলো অনেক সময় রিয়ালিটি ওরিয়েন্টেড ঘটনা নিয়েই হয়। যেমন যেরকম আমি বললাম,
খুব বৃষ্টি হচ্ছে, যদি আমার ঘরটা ডুবে যায়, খুব হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে রাস্তায়, যদি আমার বাচ্চা বাড়ি ফিরতে না পারে, তার মানে এখানে একটা রিয়ালিটির টাচ থাকতেও পারে। তার সঙ্গে সে জিনিসটাকে একটা খুব বেশি একটা বড় করে যে জিনিসটাকে দেখা এবং সেইটা নিয়ে অকারণ দুশ্চিন্তা করা, বা ওরকম কিছুই ঘটেনি হয়তো বাইরে, কিন্তু একজন মানুষ সে রোজ ফেরে সন্ধ্যে 6টায়, তার ফিরতে হয়তো 6:15 হয়েছে, তখন যদি কেউ এক্সেসিভ দুশ্চিন্তা করে, তখন আমি তাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো, প্রোননেস বলবো, তার ট্রেট অ্যাংজাইটি হাই বলবো, এই সমস্তগুলো আমি তাকে বলবো। তার মানে কি, এমন নয় যে তার যে কারোরই বাড়ি ফিরতে দেরি হওয়া মানে সেখানে কোনো নেগেটিভ কনসিকুয়েন্স থাকতেই পারে, কিন্তু আমরা সাধারণভাবে, আমরা যারা সো কল্ড অ্যাডজাস্টেড পারসন, আমরা সাধারণত ওভাবে চিন্তা করি না। এখন তো আবার মোবাইলের যুগ, তাহলেও আমরা ধরে নিই যে মানুষটার হয়তো সে কোথাও জ্যামে আটকে গেছে, তার হয়তো মেট্রো পেতে দেরি হয়েছে, এইগুলো আগে আমরা চিন্তা করি। কিন্তু যে যার অ্যাংজাইটি হাই, সে আগেই ভেবে নেবে ওর কি কোনো বিপদ হয়েছে। তফাৎটা এইখানে। আর ফিয়ার ব্যাপারটা কি, এটা হচ্ছে অ্যালার্ম রিয়াকশন। চোখের সামনে বাঘ দেখলে, আপনার খোলা জায়গায় বাঘ আপনার সামনে দেখলে, খাঁচায় না, খাঁচায় দেখলে হবে না এগুলো, কিন্তু যে হাই অ্যাংজাইটির পেশেন্ট, তার মনে হতে পারে যদি খাঁচা ভেঙে বাঘটা বেরিয়ে আসে, এরকম হয়। অত্যধিক যদি সে ডিসঅর্ডার থাকে, তার মনে হবে যদি কি হবে যদি খাঁচা ভেঙে বাঘটা বেরিয়ে আসে। কিন্তু জেনারেলি আমরা খাঁচায় বাঘ দেখলে ভয় পাই না। ভয়টা কখন পাই, যদি আমি দেখি আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমার সেম ক্লোজেটের মধ্যে বা আমার খুব কাছে প্রক্সিমিটিতে একটা বাঘ ছাড়া রয়েছে, তখন আমি কি করবো, তখন আমি দাঁড়িয়ে তো অ্যাংজাইটি করবো না, যদি বাঘে আমায় খায় তখন কি হবে, আমার কোন হাড়টা আগে চিবোবে, সেটা নিয়ে আমি ভাববো না, আমি আগে দুখানা পা চালিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যাবো। এই রিয়াকশনটা হচ্ছে ফিয়ার, ভয়। আর অ্যাংজাইটি হচ্ছে ঘটনাটা ঘটেনি, তাও আমি যখন দুশ্চিন্তা করছি। এবং এখানে যেটা থাকছে, অ্যাংজাইটির মধ্যে কি থাকছে, সাবজেক্টিভ পারসেপশন অফ থ্রেট। এইটাই কথা আমি যেটা বললাম, যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটতে পারে কি পারে না সেটা বড় কথা নয়, আমি ভাবছি ঘটতে পারে, সেটাই সাবজেক্টিভ পারসেপশন অফ থ্রেট। ফিজিওলজিক্যাল চেঞ্জেস কিছু একটা হয়, আর বিহেভিয়ারাল রিয়াকশন কিছু হয়। অর্থাৎ আমি যখন অ্যাংজাইটি করছি, আমার শরীরের মধ্যে কিছু চেঞ্জ হচ্ছে, আর আমার বিহেভিয়ারেও কিছু চেঞ্জ হচ্ছে। কিন্তু ভয়ের থেকে এটা কোথায় আলাদা, ভয়েতে আমার থ্রেট বা মানে অ্যালার্ম, যেটা সতর্ক হওয়ার যে ব্যাপারটা বা ভীতি প্রদর্শন যে জায়গাটা, সেটা আমার চোখের সামনে প্রত্যক্ষ। অ্যাংজাইটিতে সেটা নেই, কিন্তু আমি ভেবে নিচ্ছি যদি হয়, যদি থাকে। এখন দেখুন, এই যে DSM-4-TR, এটা অনুযায়ী অ্যাংজাইটি ডিসঅর্ডারের অনেকগুলো টাইপ এখানে বলা হয়েছে। কি কি? প্যানিক ডিসঅর্ডার উইথ অর উইদাউট অ্যাগোরাফোবিয়া, অর্থাৎ দুরকমই হতে পারে। প্যানিক ডিসঅর্ডার হতে পারে, তার সঙ্গে অ্যাগোরাফোবিয়া থাকতে পারে, বা প্যানিক ডিসঅর্ডার হয়েছে কিন্তু তার সঙ্গে অ্যাগোরাফোবিয়া নেই, এমন হতে পারে। ফোবিক ডিসঅর্ডার হতে পারে বিভিন্ন ধরনের, বা সোশ্যাল ফোবিয়া হতে পারে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার তো থাকতেই পারে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকতে পারে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থাকতে পারে। অর্থাৎ 5 রকম ভাবে আমি এটাকে, এই অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলোকে ভাগ করতে পারি। প্যানিক অ্যাটাক ব্যাপারটা কিরকম? প্যানিক অ্যাটাক অ্যাংজাইটিরই একটা তীব্র আকার, মানে একটা খুব একটা টু ইন্টেন্স একটা ফর্ম, যেটা কিনা খুব কুইক ডেভেলপ করে। মানে অ্যাংজাইটি হচ্ছে আমি সবসময় অ্যাংজাইটি করছি, আমি দুশ্চিন্তা করছি, আমি নানান রকমের ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, আমি রেস্টলেস থাকছি, আমি বিভিন্ন ধরনের কাল্পনিক দুশ্চিন্তা, কাল্পনিক চিন্তা আমার মধ্যে আসছে, এবং সেগুলো সবই আমার ক্ষতি সম্পর্কিত। প্যানিকে এই সবকটাই হচ্ছে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা হচ্ছে এবং খুব বেশি মাত্রায় হচ্ছে। অর্থাৎ
ডিউরেশন এবং ইন্টেন্সিটি প্যানিকের ডিফারেন্ট হয়ে যাচ্ছে দ্যান অ্যাংজাইটি। প্যানিকের ডিউরেশন অ্যাংজাইটির থেকে কম প্যানিক অ্যাটাকের, আর প্যানিকের ইন্টেন্সিটি অ্যাংজাইটির থেকে অনেক বেশি। কিছু সিমটমস মানে এটা খুব হঠাৎ করেই শুরু হয়, প্রথম থেকে হয়তো যে পেশেন্ট সে হয়তো অতটা বুঝতে পারে না, সাডেন অনসেট, এবং কিছু সিমটমস খুব অ্যাব্রাপ্টলি ডেভেলপ করে এবং সেটা একদম একটা ভীষণ ইন্টেন্স অবস্থায় 10-15 মিনিটের মধ্যে পৌঁছেছে। এবং এটা এমন একটা ব্যাপার যার মধ্যে অনেকগুলো শারীরিক চেঞ্জেস থাকে, ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেস খুব কুইক হয়, এবং সেটা হওয়ার ফলে কি হয়, মানুষজন একটা সেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, ওভার পাওয়ার্ড হয়ে যায়, ওভারওয়েলমড হয়ে যায়, কি করবে ঠিক করতে পারে না, এবং মানে অলমোস্ট দে গট প্যারালাইজড ফ্রম প্যানিক অ্যাটাকস। প্যারালিসিস মানে দেহের প্যারালিসিস নয় আর কি, ভয়ের চোটে সে হাত পা নাড়াতে পারে না। এবং এর মূল ক্যারেক্টারিস্টিক্সটাই হলো আনএক্সপেক্টেডনেস, হঠাৎ করে হওয়া, আগের থেকে এটার কোনো একটা আন্দাজ পাওয়া যায় না। DSM-4-TR এটাতে একটু চেঞ্জ এনেছিল, কি বলেছিল যে যাদেরকে প্যানিক ডিসঅর্ডার বলা মানে সাফার করছে এরকম বলা আছে, প্যানিক অ্যাটাক আপনার আমার যে কোনো সময় যে কোনো অবস্থাতে হতে পারে, কিন্তু সেটা যদি বারবার হয় তখনই একমাত্র সেটা প্যানিক ডিসঅর্ডার। জানবেন, কালকেও আমি এটা বলতে চাইছিলাম, সেটা হয়তো আমি সবটা আলোচনা করতে পারিনি, যে জানবেন যে খানিকটা এই যে আমাদের নর্মালিটি বা অ্যাবনর্মালিটির এই যে ব্যাপারটা, এটার ডিফারেন্সটা কিন্তু কোয়ালিটেটিভ না, যার জন্য এটাকে ক্যাটেগরিক্যাল অ্যাপ্রোচ দিয়ে ক্লাসিফাই করা সম্ভব নয়। এটা হচ্ছে অনেকটা কোয়ান্টিটেটিভ। এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো একজন সো কল্ড অ্যাডজাস্টেড বা নর্মাল লোকের মধ্যে প্রেজেন্ট থাকে। পার্থক্যটা কোথায় হয়? রিপিটেশনে পার্থক্য হয়, যে বারবার হচ্ছে এই যে ব্যাপারটা, ফ্রিকোয়েন্সিতে পার্থক্য হয়, কত ঘন ঘন হচ্ছে, ইন্টেন্সিটিতে পার্থক্য হয়, তীব্রতাতে পার্থক্য হয়ে যায়, এবং লাস্টলি আমাদের যে ফাংশনিং গুলো সেই ক্ষেত্রে পার্থক্য হয়। আমরা একটা মানসিক একটা কোনো অসুবিধার জায়গাতে পড়লেও আমরা যখন রিকভার করি আমাদের ফাংশনিং এ আর কিন্তু কোনো অসুবিধে থাকে না, কিন্তু যে ডিসঅর্ডার্ড পারসন তার কিন্তু ফাংশনিং এ কিছু না কিছু ডেটেরিওরেশন এসে যায়। এবং DSM-4-TR এখানে কি চেঞ্জ করেছে, কি বলছে, দ্যাট a person would be diagnosed as suffering from panic disorder if she had experienced recurrent, বারবার হওয়া আর কি, recurrent unexpected attacks and is persistently concerned with having another attack. Naturally যার এই অ্যাটাকটা হচ্ছে সে তো খুব খুশি নয় ব্যাপারটা নিয়ে, যে কি মজা আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, তার কিন্তু খুব কষ্ট হয়, এবং যেহেতু তার এটা একাধিকবার ঘটছে তাই সে কি করছে, সে একটু ভয় পাচ্ছে, যাতে ভাবছে যদি আর একটা অ্যাটাক আবার হয়, এইটা তার মধ্যে থাকছে। এই কন্ডিশনটা অন্তত 1 মাস যাবত থাকলে তখন আমি সেই ব্যক্তিকে বলছি তার প্যানিক ডিসঅর্ডার রয়েছে। এবং এর আরেকটা প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক কি মনে হয় আমার, আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না, বা আমি আমার সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারছি না, এই যে আউট অফ কন্ট্রোল, এই যে ফিলিংটা, অসহায় একটা, মানে একটা কিরকম একটা কি করব ভেবে না পাওয়া, এই যে ব্যাপারটা, সেই জিনিসটা এই প্যানিক অ্যাটাকে খুব ইম্পর্টেন্টলি থাকে। 13টা সিমটমস এখানে দেওয়া হয়েছে নিচে, এর মধ্যে অন্তত যদি 4টে থাকে তাহলে বলা যায়, এবং সেগুলো যদি রেকার করে এবং সেগুলো যদি ইন্টেন্স হয় এবং সেগুলো যদি ওই বাকি ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, তাহলে আমরা বলবো যে, বা DSM-4-TR বলবে যে এই লোকটার প্যানিক ডিসঅর্ডার আছে। এই এগুলোকে আমি পড়ছি না সিমটমস গুলোকে, কারণ সিমটমস গুলো আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি পড়ে, এবং আমরা কখনো না কখনো ভয় পেলে নিজেদেরই আমরা এই সিমটমস গুলো অনুভব করেছি। পার্থক্যটা শুধু রেকারেন্সে এবং ইন্টেন্সিটিতে।
এরপর আমরা চলে আসি সরাসরি ইটিওলজিতে, অর্থাৎ কেন ঘটে। এবং এখানে আমরা দেখব এখানে কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টরের কারণে ঘটে এবং কিছু সাইকোসোশ্যাল ফ্যাক্টরের কারণে ঘটে। বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে জেনেটিক ফ্যাক্টরস আছে, বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস অফ দ্য ব্রেন আছে, আর সাইকোসোশ্যালের মধ্যে আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য চেঞ্জেস ইন দ্য ইন্ডিভিজুয়ালস পারসেপশন হুইচ ট্রিগার্স প্যানিক অ্যাটাকস। যে লোকটার বারবার প্যানিক অ্যাটাক হয় তার দুনিয়া সম্পর্কে বা নিজের সম্পর্কের কিছু বোধ পাল্টে যায়। অর্থাৎ সে মানে অন্য লোকেরা যেভাবে একটা জিনিসকে বুঝবে সে তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে বলছে বলেই সে বারবার প্যানিক অ্যাটাকের শিকার হয়। অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে সে বেশিরভাগ জিনিসগুলোকে একটা ভীতিপ্রদ ভাবে দেখে যে এর থেকে আমার কোনো ক্ষতি হবে, এর থেকে আমার কোনো ক্ষতি হবে, এবং সেইখান থেকে সে প্যানিক অ্যাটাকটা ডেভেলপ করে। এখানে অনেকগুলো কগনিটিভ ভেরিয়েবলও থাকে যেটা কিনা প্যানিক অ্যাটাককে ট্রিগার করতে পারে। জেনেটিক ফ্যাক্টরে কিসে বোঝা যায়? ফ্যামিলি এবং স্টাডিতে। What is the difference between physiological and biological factors in previous slide? Not much, but well, physiological factors, when I'm saying physiological factors, I am just what to say, pinpointing the particular processes within my body. And biological factors almost same, we can use the words interchangeably, but biological factors also include some heritability and well, together, all the things together, they come under they may come under biological factors. And physiology is, when I'm saying physiological factors, it is more specific. I want to say it points out whether the problem is in my structure of neurons or in the function of neurons or in the neurohormones or in other hormonal functions, or there are many other neurochemicals where the problem lies. Am I clear? Yes, ma'am. Okay. And whereas when I am saying biological factors, I am covering all these things together. That's the difference, not much as such. Yes, we just use it interchangeably sometimes. Well, when I come to brain and biochemical abnormalities, definite neurobiological differences can be found. There are panic provocation agents, kirukom sodium lactate, carbon dioxide, caffeine, etc. That's why amader onek shomoy bola hoy, many times we are told by our doctors not to consume too much tea or coffee or this type of beverages, especially those who have sleeping problems, those who suffer from anxiety, because it can trigger their anxiety and may lead to panic attack. Not always, but may. Carbon dioxide, a very common situation you may face, where you are what I can say, in a closed space. Suppose in a shopping mall. Before this class, I went to a shopping mall nearby. There, what happened, when I entered the mall, many people are shouting and they are walking and they are buying things since the puja is near. And I was feeling, I am a bit claustrophobic by myself, a bit, but I can control that since I have no problem in other adjustment areas. But then also it brought a sense of discomfort within me. It is not actually panic attack like a patient, but I felt a discomfort because there were excess of carbon dioxide for so many people in an enclosed area. The person who is suffering from panic attack, he may find
this situation, this particular shopping mall situation as a trigger for his panic attack. আমার আপনার ডিসকমফর্ট হবে, কিন্তু যে লোকটা প্যানিক ডিসঅর্ডারে সাফার করছে বা যার মধ্যে একটা প্রোননেস রয়েছে টু ডেভেলপ প্যানিক ডিসঅর্ডার, তার কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি প্যানিক অ্যাটাক ডেভেলপ করে যেতে পারে। সে দেখবেন অনেক সময় হয় আর কি, যে এক্ষুনি বাইরে চলো, আমার ভালো লাগছে না, আমি পারছি না, এরকম ধরনের রিয়াকশন আমরা দেখতে পাই, যে যারা এরকম এইরকম ভিড়ের মধ্যে তারা ভীষণ হেল্পলেস ফিল করে। যার জন্য দেখুন এখানে আর একটা জিনিস রয়েছে, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার উইথ অ্যাগোরাফোবিয়া অর উইদাউট অ্যাগোরাফোবিয়া। এই অ্যাগোরাফোবিয়া ব্যাপারটা হচ্ছে ওই ওপেন স্পেস, মানে একটা বড় জায়গা যেখানে মেনি পিপল আর দেয়ার, এইরকম জায়গাতে এই ধরনের যে কেমিক্যাল চেঞ্জেস গুলো হয় এবং তার ফলে একজন মানুষের অনেক বেশি অনেক কুইক ট্রিগারিং হয় অফ প্যানিক অ্যাটাক। তাছাড়া কি দেখতে পাওয়া যায়, হিপোক্যাম্পাস আর লোকাস কোরিলাস এই দুটো ক্ষেত্রে, এই দুটোই মিড ব্রেনের দুটো স্ট্রাকচার যেখানে কিছু অ্যাক্টিভিটি বেড়ে যায়, এটা দেখা যায় ডিউরিং প্যানিক অ্যাটাক। নেক্সট সরি, এটা আমাদের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্টিমিউলি গুলোকে মনিটরিং এ একটা ইনফ্লুয়েন্স করে এবং মডারেটস ব্রেনস রিয়াকশন টু দোজ স্টিমিউলি। নেক্সট হচ্ছে অ্যামিগডালার রিজিয়নে অ্যাবনর্মাল সেন্সিটিভিটি দেখা যায়, বেনিসোডিয়াজেপাইন রিসেপ্টরে অ্যাবনর্মালিটি দেখা যায়। Next comes psychological factors, and in psychological factors first we come across learning factors. This is very much dependent on learning this kind of reactions like panic attack or panic disorder. So learning plays a very vital role in the development of panic disorder, and they try to explain panic attacks as learned phenomena. That means actually it may happen that during childhood, বাচ্চা অবস্থায় কোনো একটা এরকম সিচুয়েশনে আমি ভয় পেয়েছিলাম বা আমার মধ্যে ওই ফিজিওলজিক্যাল কন্ডিশনগুলো একটুখানি অল্টার করেছিল, অ্যান্ড আই ফেল্ট ডিসকমফর্ট অ্যান্ড আই গট প্যানিকড। সেটা কোনোভাবে রিইনফোর্সড হয়েছিল, লোকে আমাকে অনেক বেশি অ্যাটেনশন দিয়েছিল অ্যান্ড অল, সেটা কিন্তু আমার পরবর্তী যে প্যানিক অ্যাটাকগুলো সেগুলোকে আরো রিইনফোর্স করেছিল, বারবার ওই জন্য ওটা রেকার করতে পারে। All these things I am saying, in the last class I mentioned that we will never say causes of mental disorder, we will say causal factors, because we are not sure that which factor is playing how much, exactly how much, what percentage of contribution of that particular factor in the development of a particular mental disorder. That is why we will always mention causal factors and not causes. And there are some cognitive factors as well. কি সেখানে বলছে যে প্যানিক অ্যাটাকের কগনিটিভ ফ্যাক্টর হচ্ছে যে বডিলি সেন্সেশনস গুলো হচ্ছে during panic attack and external cues that may trigger the attack, সেটাকে একজন মানুষ কিভাবে ইন্টারপ্রিট করছে। That means the environment in which I am and the bodily sensations which are arising within me, সেটাকে আমি যদি ভয় পাওয়ানো হিসেবে দেখি তাহলে I will be more susceptible to panic attack. কিন্তু আমি যদি সেটা ওভারকাম করতে পারি, I may control my panic attack, যার জন্য এখানে আমার থেরাপির ক্ষেত্রে অনেক বেশি যেটা কাজে লাগে সেটা হলো কগনিটিভ থেরাপি বা cognitive behavioral therapy. Next comes the vicious panic cycle. And এখানে দেখুন, এখানে শুরুটা হচ্ছে একটা ট্রিগার স্টিমিউলাস দিয়ে, সেটা ইন্টারনাল বা এক্সটার্নাল যাই হোক হতে পারে, সেটা ইলেকট্রিক শক থেকে হতে পারে, বাজ পড়ার থেকে হতে পারে, সেটা প্লেনে ওড়া দিয়ে হতে পারে, এনিথিং।
সেখান থেকে আমি ভয় পাচ্ছি, পারসিভ থ্রেট, আই এম ফিলিং যে এই সিচুয়েশনটা থ্রেটেনিং, ইট উইল হার্ম মি, এটা আমার ক্ষতি করবে। সেখান থেকে সেটা ফিয়ার অফ সামথিং আনপ্লেজেন্ট, সেখান থেকে বডিলি সেন্সেশন, তারপর সেটা একদম বেড়ে গিয়ে ফিয়ার অফ ক্যাটাস্ট্রফি হয়ে যাচ্ছে, যে সামথিং ড্রেডফুল উইল হ্যাপেন, আই উইল বি ডিস্ট্রয়েড, এবং সেটা আবার ফার্দার আমার আরো থ্রেটকে পারসিভ, আরো থ্রেটকে ট্রিগার করছে। অর্থাৎ দিস ইজ লাইক আ সাইকেল, we have to break that cycle if we want to overcome from this disorder. দেখুন সিজনাল ট্রিটমেন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল দেয়ার আর ফার্মাকোলজি, অর দ্যাট মিন্স ইউজিং মেডিসিনস, since the chemical factors are involved here, কি ধরনের মেডিসিন নিয়ে ট্রিট করা যেতে পারে? বেনজোডিয়াজেপাইন টাইপের ড্রাগ দিয়ে, যেমন আলপ্রাজোলাম বা ক্লোনাজেপাম দিয়ে এটাকে ট্রিট করা যেতে পারে। অ্যান্টিডিপ্রেসেন্টস কিছু কিছু এখানে ইউজ করা যেতে পারে টু এলিভেট মুড, বিকজ if the mood is elevated, then I will be less likely to interpret my bodily sensation as dreadful. আমার যদি মুডটা একটুখানি চেয়ারফুল থাকে, তাহলে আমি আমার বডিলি সেন্সেশনস গুলোকে অত আনপ্লেজেন্ট ভাবে ইন্টারপ্রেট করবো না, সেই জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট ট্রাই করা যায়। সাইকোথেরাপি তো ভীষণভাবে দরকার, রিল্যাক্সেশন থেরাপি, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো সেলফ ম্যানেজমেন্টের জন্য খুবই জরুরি। এগুলো যেহেতু রিল্যাক্সিং দ্য মাসলসের সঙ্গে রিলেটেড থাকে, প্রগ্রেসিভলি ফ্রম ওয়ান এক্সট্রিমিটি টু অ্যানাদার, এবং এখানে যেহেতু আমি ব্রিদিং কন্ট্রোল করতে পারি, সেজন্য আমি আমার বডিলি সেন্সেশন যেটা হচ্ছে, উই ক্যান কন্ট্রোল দ্যাট। আর কিছু এরানিয়াস থটস থাকে আমাদের, ভুলভাল চিন্তা, যে এটা হলে ভীষণ একটা সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হয়, রিভিউ করতে হয়, এবং সেটাকে রিওরিয়েন্ট করার চেষ্টা করতে হয়। থেরাপিস্ট এখানে পেশেন্টকে বলে যে ইমাজিন করো যে হোয়াট ওয়ার্স্ট ক্যান হ্যাপেন টু ইউ, এবং সেখানে তাকেই বলা হয় যে তোমার জাজমেন্ট ইউজ করো, জাস্ট ট্রাই টু সি দ্য রিয়ালিটি। নেক্সট হচ্ছে ফোবিয়া। ফোবিয়া শব্দটাই এসছে গ্রিক ওয়ার্ড ফোবস থেকে, হু ফ্রাইটেন হিজ এনিমিজ, এবং একটা ফোবিয়া, এটা পুরো ব্যাপারটাই হলো পুরো what to say, পুরো মেকানিজম, পুরো সিম্পটমসটাই হলো হিজ ফিয়ার। What kind of fear? Again, phobia is not realistic fear. আমি যখন বাঘের ভয় বলছি, সেটা কিন্তু নট ফোবিয়া, সেটা ফিয়ারই। ফোবিয়া কখন হয়? যখন সেটা ইরেশনাল। আমার মাকড়সা দেখে অজ্ঞান হয়ে পড়ার একটা যুক্তি নেই, কিন্তু আর আমার মাকড়সা দেখে সে আমাকে থাবা মেরে আমাকে ইনজিওরও করতে পারবে না, সে আমাকে খেয়েও ফেলতে পারবে না। বাট উই do show a lot of fear reactions, and we just try to avoid the situations যেখানে ওই apparently benign object গুলো থাকতে পারে। এবং সেইটাই এই যে ইন্টেন্স এবং irrational fear which has no base in reality apparently, সেটাকেই আমরা বলছি ফোবিয়া। এবং আমাদের যাদেরকে বলা হচ্ছে, যারা DSM-4 টিআর বলছে, যারা ফোবিক ডিসঅর্ডারের থেকে সাফার করে, তাদের কি সমস্যা থাকে? পারসিস্টেন্ট অ্যান্ড ডিসপ্রপোর্শনেট ফিয়ার অফ সাম স্পেসিফিক অবজেক্ট, সোশ্যাল সিচুয়েশন অর ক্রাউডেড প্লেস, যেখানে আমি প্যানিক, যার জন্য দেখুন বারবার প্যানিক অ্যাটাকের সঙ্গে অ্যাগোরাফোবিয়া কথাটা আসে। কখনো অ্যাগোরাফোবিয়া থাকে প্যানিক অ্যাটাকের সঙ্গে, কখনো কখনো শুধু প্যানিক অ্যাটাক থাকে, নো অ্যাগোরাফোবিয়া। যারা অ্যাগোরাফোবিয়া এবং প্যানিক অ্যাটাক দুটোই থাকবে, তারা তাদের প্যানিক অ্যাটাকের একটা অ্যাপ্রিহেনশন তো থাকবেই, অ্যাট দি সেম টাইম দে উইল ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য ক্রাউডেড প্লেস। অ্যাপারেন্টলি আপনার আমার কাছে ক্রাউডেড প্লেস কোনো ভয়ের জায়গা নেই, বাট the physical discomfort that the person, that the patient feels in a crowded place, সেটা ওকে encourage করছে to interpret this wrongly,
and and to to lead to lead the to the symptomatic symptomatic manifestation. manifestation. এবার এবার ফোবিক ফোবিক স্টিমিউলাসে যদি স্টিমুলাসে কেউ যদি কেউ এক্সপোজ এক্সপোজ হয়ে যায় হয়ে তাহলে যায় তার তাহলে কি তার কি হয়? হয়? Intense Intense anxiety anxiety response. response. The The patient patient usually usually knows knows that the that the fear is fear is unreasonable. unreasonable. মজার কথা মজার কথা হলো হলো এই এই যত যত নিউরোটিক নিউরোটিক পেশেন্ট, এই পেশেন্ট, যে এই যে অ্যাংজাইটি অ্যাংজাইটি ডিসঅর্ডারের ডিসঅর্ডারের যে যে গ্রুপটা পুরো গ্রুপটা আমরা পুরো আমরা আলোচনা আলোচনা করছি করছি আজকে, আজকে, সেই সেই সব সব মানুষেরা মানুষেরা কিন্তু কিন্তু জানে জানে যে যে তাদের তাদের এই এই সিমটমস বা সিমটমস এই বা এই বিহেভিয়ার বিহেভিয়ার মোটেই মোটেই রিজনেবল রিজনেবল নয়, নয়, রেশনাল রাশনাল নয়। নয়। কিন্তু কিন্তু অ্যাপার্ট ফ্রম অ্যাপার্ট ফ্রম দ্যাট, দ্যাট, ডুইং ডুইং দ্যাট, দ্যাট, তারা তারা কিন্তু কিন্তু এটাকে এটাকে কান্ট কন্ট্রোল। কন্ট্রোল। এটাই এটাই হচ্ছে হচ্ছে সমস্যা। সমস্যা। I know I it know is it is irrational, I irrational, know I it know is it is unreasonable, unreasonable, কিন্তু কিন্তু I I cannot cannot control control it. it. এই যে এই যে হেল্পলেসনেসের হেল্পলেসনেসের জায়গাটা, জায়গাটা, এটাই এটাই নিউরোটিক একটা নিউরোটিক একটা জায়গা, জায়গা, যেখানে যেখানে একটা লোক একটা is লোক suffering সাফারিং from ফ্রম different ডিফারেন্ট types of টাইপস অফ symptoms. সিমটমস। ফোবিক ফোবিক সিচুয়েশন সিচুয়েশন অনেকেই অনেকেই অ্যাভয়েড অ্যাভয়েড করতে করতে চায়, চায়, এবং এবং যদি সেটা যদি সেটা তাকে তাকে ফোর্স টু ফোর্স টু এন্ডিওর এন্ডিওর হয়, মানে হয়, যদি মানে যদি থাকতে সে থাকতে সে বাধ্য হয় বাধ্য হয় সেখানে, সেখানে, সেখানে কিন্তু সেখানে তার কিন্তু তার প্রচন্ড প্রচন্ড ডিসকমফর্ট হবে ডিসকমফর্ট হবে যতক্ষণ না যতক্ষণ সে না সে সেখান থেকে সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসছে। আসে। According to the According to reason the for reason for TR, TR, phobias can phobias be can of be of three three types: types: it is specific phobia, social social phobia, and phobia, and agoraphobia. agoraphobia. স্পেসিফিক স্পেসিফিক ফোবিয়া ফোবিয়া বলতে বলতে কিরকম কিরকম জিনিস জিনিস বোঝাচ্ছে? বোঝাচ্ছে? কোনো কোনো ইরাশনাল ইরাশনাল ফিয়ার অফ ফিয়ার অফ স্পেসিফিক স্পেসিফিক অবজেক্ট। ওই যে অবজেক্ট, ওই যে এক্ষুনি আমি এক্ষুনি আমি টিকটিকি টিকটিকি আরশোলা এটা আরশোলা এটা বলছিলাম। বলছিলাম। অবজেক্ট, অবজেক্ট, অ্যানিমাল আর অ্যানিমাল আর সিচুয়েশন। সিচুয়েশন। এখানে এখানে অ্যানিমাল অ্যানিমাল টাইপ টাইপ একটা আছে, একটা আছে, ইনসেক্ট ইনসেক্ট অ্যানিমাল, অ্যানিমাল, ন্যাচারাল ন্যাচারাল এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট টাইপ আছে, টাইপ আছে, যেমন যেমন স্টোন, স্টোন, সাইটস অর সাইটস অর ওয়াটার। ওয়াটার। ব্লাড ব্লাড ইনজেকশন ইনজেকশন ইনজুরি ইনজুরি টাইপ টাইপ আছে, আছে, বুঝতেই বুঝতেই পারছেন, পারছেন, অনেকে অনেকে অনেক অনেক বীর বীর আছে আছে যারা যারা রক্ত রক্ত দেখলেই দেখলে অজ্ঞান হয়ে যায়, প্রায় যায়, হাত প্রায় পা হাত পা ঠান্ডা হয়ে। ঠান্ডা হয়ে। সিচুয়েশনাল সিচুয়েশনাল টাইপ টাইপ আছে, আছে, যেমন যেমন পাবলিক পাবলিক ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন, টানেলস। টানেলস। অনেকেরই ভয় অনেকেরই লাগে ভয় লাগে যখন যখন একটা একটা গাড়ি গাড়ি টানেলসের টানেলসের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে, যাচ্ছে, ব্রিজেস, ব্রিজেস, টানেলস, টানেলস, এলিভেটরস, এলিভেটরস এগুলো এগুলো উঠতে উঠতে যাচ্ছে। যাচ্ছে। সেরকম এরকম সিচুয়েশনে সিচুয়েশনে অনেকের অনেকের ফোবিয়া ফোবিয়া আছে। আছে। অ্যান্ড দেয়ার অ্যান্ড আর দেয়ার আর আদার আদার টাইপ, টাইপ, যেরকম যেরকম অনেকের অনেকের ভয় ভয় আছে আছে চোকিং, চোকিং, ভমিটিং, ভমিটিং, কন্ট্রাক্টিং, কন্ট্রাক্টিং, ইলনেস, ইলনেস এইগুলো। এই। সোশ্যাল সোশ্যাল ফোবিয়া ফোবিয়া ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ইটস আ It's a পারসিস্টেন্ট persistent irrational irrational fear fear associated with associated with presence of presence of other other people. people. এরকম এরকম যারা যারা হয় হয় তারা তারা they they have a have a close close circle circle of of their their familiar familiar and and intimate intimate persons, persons, those who those are who are friends. friends. কিন্তু কিন্তু যখনই তাদের যখনই তাদের নতুন নতুন লোকের সঙ্গে লোকের কথা সঙ্গে কথা বলতে হয়, বলতে একটা হয়, কোনো একটা কোনো গ্রুপে গ্রুপে কথা কথা বলতে বলতে হয়, হয়, বা বা স্পিকিং ইন স্পিকিং ইন পাবলিক পাবলিক যখন যখন করতে হয়, করতে কোনো হয়, একটা কোনো একটা স্টেজে উঠে স্টেজে উঠে স্পিচ স্পিচ দেয়া দেয়া বা বা এরকম কিছু, এরকম কিছু, তখন তার তখন মধ্যে তার একটা মধ্যে একটা ফোবিক ফোবিক রিয়াকশন রিয়াকশন ট্রিগার্ড হয়। ট্রিগার্ড হয়। Often Often situations where situations one where one might be might be evaluated evaluated become the become the phobic phobic situations, situation. where one Where might one be might be evaluated. evaluated. অর্থাৎ অর্থাৎ আমি আমি ভাবছি ভাবছি আমাকে এখানে আমাকে কেউ এখানে কেউ ইভ্যালুয়েট ইভ্যালুয়েট করছে, করছে, জাজ জাজ করছে। করছে। তো তো আমার সেই আমার সেই চিন্তাটা আমার চিন্তাটা মধ্যে আমার একটা মধ্যে একটা ফোবিক ফোবিক রিয়াকশন রিয়াকশন এনে এনে দিচ্ছে। দিচ্ছে। এছাড়াও এছাড়াও আমাদের আহ, আমাদের সকলেরই অকেশনাল সোশ্যাল অ্যাংজাইটি হয়, স্পেশালি আন্ডার জাজমেন্টাল সিচুয়েশন। Agoraphobia ব্যাপারটা কি? ফিয়ার অফ পাবলিক স্পেসেস ওয়্যার মেনি পিপল কংগ্রেগেট, যেটা এক্ষুনি আমি বলছিলাম যে একটা শপিং মল। Agoraphobia without history of panic disorder has given a special emphasis in DSM-4 tier. মানে সাধারণত প্যানিক ডিসঅর্ডারের সঙ্গে অ্যাগোরাফোবিয়া থাকে, কিন্তু যখন প্যানিক অ্যাটাক ছাড়া যখন অ্যাগোরাফোবিয়া হচ্ছে, ইট ডিজার্ভস আ স্পেশাল মেনশন, কারণ এটার নেচার আবার আলাদা হয়। ইট ডেভেলপ স্লোলি অ্যান্ড ইনসিডিয়াসলি, কেউ লক্ষ্য করছে না, আস্তে আস্তে এই জিনিসটা ডেভেলপ করছে ফ্রম আর্লি অ্যাডোলেসেন্স অর লেট চাইল্ডহুড, and gradually becomes debilitating. যখন আমি লেট অ্যাডোলেসেন্সে আছি বা লেট চাইল্ডহুডে আছি, আর্লি অ্যাডোলেসেন্সে আছি, I may develop a fear of public. লোকজনের সঙ্গে দেখবেন অ্যাডোলেসেন্টরা মিশতে একটু অপছন্দ করে। অনেক সময় মা বাবারা জোর করেন না, যা কেউ যেতে চাইছে না, আচ্ছা থাক, আচ্ছা এটু। এবার কিন্তু এটা গ্র্যাজুয়ালি ডেবিলিটেটিং হয়ে যায়, অর্থাৎ এটা তার অনেক কি বলবো, অনেক ফাংশনিং কে ইম্পেয়ার করে। ইন দ্যাট সেন্স ইট বিকামস ডেবিলিটেটিং।
If it is a part of the panic attack, it should be coded with panic disorder. যদি এরকম হয় প্যানিক অ্যাটাকও একজনের হচ্ছে এবং তার সঙ্গে অ্যাগোরাফোবিয়াও সে ম্যানিফেস্ট করছে, তখন ওকে একসঙ্গে ক্লাসিফাই করা হবে। If it occurs as a source of anxiety and strong urge to avoid but does not constitute palpable panic attack, it should be coded within phobia. অর্থাৎ যদি এটা it is determined by the presence of panic attack, যে এটা ফোবিয়াতে কোড করা হবে। যদি প্যানিক অ্যাটাকের হিস্ট্রি না থাকে তাহলে এটা ফোবিয়াতে কোড করা হবে। যদি প্যানিক অ্যাটাকের হিস্ট্রি থাকে তখন এটাকে ওই পার্ট অফ প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের সঙ্গে এটাকে কোড করা হবে। নেক্সট যেটা হচ্ছে ইটিওলজির মধ্যে এগেইন আমরা বায়োলজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস পাচ্ছি, লাইক প্যানিক ডিসঅর্ডার। Biological factors, in case of phobias, biological factors are less important. এখানে কিছু কিছু স্টাডিতে জেনেটিক বেসিস পাওয়া গেছে কিন্তু সেটা ওয়েল এস্টাবলিশড নয়। Temperament is more significant in developing phobia. কিছু কিছু বাচ্চা ছোটবেলা থেকেই থাকে টেম্পারামেন্টালি জাম্পি, সহজেই তারা ভীষণ একটা রিঅ্যাক্ট করে, একটা অল্প কিছু স্টিমিউলাসে তারা খুব বেশি ভয় পায়, চমকে যায়, এরকম ধরনের। এবং এই যে লেবিলিটি স্টেবিলিটি ডাইমেনশন, অর্থাৎ লেবিলিটি মিন্স কুইক চেঞ্জেবিলিটি অফ মুড, দ্যাট ইজ কল্ড লেবিলিটি। লেবাইল আমরা বলি, ইমোশনালি লেবাইল। So if we consider this lability and stability in a dimension, সেখানে আমরা দেখব যে অটোনমিক, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি অথবা এটার যে কনস্টিটিউশন, ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। কারণ অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ এনাফ স্ট্রং, তারা ইমোশনালি স্টেবল হয়, তারা অল্পে কাতর হয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে অটোনমিক অ্যারাউজাল ইজ কুইকার অ্যান্ড ইজিয়ার, কাজেই তাদের সিস্টেমটা ইজ নট ভেরি মাচ স্ট্রং, এটা ধরে নেওয়া হয়। এবং তাদের মধ্যে লেবিলিটিটা বেশি থাকে। Those who are easily aroused may have greater chance of developing anxiety disorders in later life. আমরা যেটা বলি যে খুব সেনসিটিভ যদি হয়, সেক্ষেত্রে পরবর্তীকালে এই অ্যাংজাইটি, ফোবিয়া এগুলো অনেক বেশি ডেভেলপ করে। There is some evolutionary biological explanation of phobic disorders. People are more likely to develop fears of snakes or heights than of books or cars. সাধারণত এই যে বললাম, এগুলো যে এই যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডারই একেবারে যে রিয়ালিটির থেকে একদম ডিট্যাচড থাকবে তা নয়, রিয়ালিটি টাচ থাকে। ফোবিয়াতেও তাই, সাধারণত সেগুলোতেই ফোবিয়া লোকে আসে, যেমন ফিয়ার অফ স্নেকস বা ফিয়ার অফ হাইট, দুটো ক্ষেত্রে এটা আমার সারভাইভালের সঙ্গে রিলেটেড রাদার দ্যান বুকস অর কার্স। এবং thus there seems to be a preparedness to consider some object as more phobic than others. এটা আমাদের মধ্যে একটা অলরেডি ইনবিল্ট একটা থাকে যে কোনগুলোকে আমরা ফোবিক অবজেক্টে ক্লাসিফাই করব আর কোনগুলোকে নয়। নেক্সট আছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। সেখানে আমরা দেখব যে কিছু আনকনশিয়াস নিডস এন্ড কনফ্লিক্ট তার ফলে ফোবিয়া ডেভেলপ করতে পারে। যেরকম ফ্রয়েডের একটা বিখ্যাত কেস আছে, কেস অফ লিটল হান্টস। সেখানে কি বলছে যে সে তার বাবাকে ভয় পেত বিকজ হি হ্যাড আ স্ট্রং রাইভালরি, রিপাল রাইভালরি উইথ হিজ ফাদার। এবং সেইটাকেও সেই যেহেতু ভয় পেত ওই রাইভালরিটার থেকে, একটা ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি হতো তার, সেটা ও বাবার থেকে ডিসপ্লেস করেছিল। এখানে দা ডিফেন্স ইজ ইউজড ইজ ডিসপ্লেসমেন্ট। যেরকম আমরা ডিসপ্লেসমেন্টের খুব কমন এক্সাম্পল হচ্ছে আপনার অফিসে ঝগড়া হলো, আপনি বাড়িতে এসে বাচ্চাকে দুটো পিটিয়ে দিলেন, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। সেটা এক্ষেত্রেও এই যে লিটল হান্টসের ক্ষেত্রে এটা হয়েছিল, ও বাবাকে ভয় পেত, অ্যাকচুয়ালি ভয় পেত যে বাবা ওকে ক্যাস্ট্রেট করবে, সেটাকেও ডিসপ্লেস করেছিল অন পাওয়ারফুল হর্স ইজ আ সিম্বল অফ পাওয়ার, ফায়ার ইঞ্জিন, হর্স আর ফায়ার ইঞ্জিন এই দুটোকেও খুব ভীষণ ভয় পেত এবং সেটাকেও ফাদারের একটা সিম্বল হিসেবে ধরে নিয়েছিল। দে বোথ অফ দোজ অবজেক্টস ওয়ার ভেরি পাওয়ারফুল, একটা বিরাট কিছু করে ফেলতে পারে ওর কাছে, সেটাই একটা বাবার একটা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে পোর্ট্রেট ছিল।
আরো যে সাইকোঅ্যানালিটিক্যাল মডেলগুলো আছে, that attribute phobias not to id drives but to disastrous interpersonal experience. পরবর্তীকালে যে সাইকোঅ্যানালিটিক্যাল মডেলগুলো এসেছিল তারা বলেছিল যে আমাদের যদি ছোটবেলা থেকে ইন্টারপার্সোনাল এক্সপিরিয়েন্স খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আমি phobic reaction develop করতে পারি if I have mistrust and generalized fear of environment. যদি একদম ছোটবেলা থেকে ট্রাস্ট মিস্ট্রাস্ট আসে প্রায় জন্মের পর থেকে, সেখানে আমি যদি যথেষ্ট ট্রাস্টিং অ্যান্ড কেয়ারিং বন্ড, if it is not developed with my caregiver, মানে most of the cases it's my mother, সেইটা যদি না হয় তাহলে কিন্তু আমার মধ্যে একটা মিসট্রাস্ট তৈরি হবে, জেনারেলাইজড ফিয়ার তৈরি হবে এবং I will be more susceptible to develop phobic disorder. এবং বিশেষ করে সোশ্যাল ফোবিয়া, এই ব্যাপারটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায়। এছাড়াও লার্নিং থিওরি, যেহেতু লার্নিং থিওরি মনে করে সব বিহেভিয়ারই লার্ন, সো phobic reaction is also considered to be learned. And there are cognitive theories যেটা কিনা ইন্ডিকেট করে a greater selective attention toward the phobic object, মানে হাজার একটা জিনিস আমার সামনে থাকলেও আমার অ্যাটেনশনটা চলে যাবে কিন্তু ওই পার্টিকুলার একটা কোনো ছোট অবজেক্ট যেটা আমাকে ভয় পাওয়ায়, যেটা আমার মধ্যে ফোবিক রিয়াকশন শুরু করে দেয়, সেই জিনিসটাকে আমি বেশি ইম্পর্টেন্স দেব। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি ট্রিটমেন্টে। এখানেও আমরা দেখব যে অ্যান্টিডিপ্রেসেন্ট এবং অ্যানজিওলাইটিক্স এখানেও ব্যবহার করা হয় ট্রিট করার জন্য। এছাড়াও সাইকোঅ্যানালিটিক্যাল থেরাপি এখানে কাজ করা হয়, যে এটা কাজ করতে পারে এখানে। এবং বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, যদি আমি বিহেভিয়ার থেরাপি ফলো করি তাহলে আমরা তিন ধরনের অ্যাপ্রোচ দেখতে পাবো। ওয়ান ইজ সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, যেখানে আমাকে গ্র্যাজুয়ালি এক্সপোজ করা হয় টু দ্য ফোবিক অবজেক্ট, মানে যেখানে আমার ধরো একটা কোনো আমি আরশোলায় ভয় পাই, তো ফার্স্ট আই এম এক্সপোজ টু আ picture of cockroach, then a clay model of cockroach, and then gradually a plastic model, and then a real cockroach, like that. অর্থাৎ এইভাবে আমাকে এক্সপোজ করা হচ্ছে, and at the same time আমি রিল্যাক্সড থাকছি, আমাকে আমার থেরাপিস্ট রিল্যাক্সেশন করাচ্ছে scientifically. Before starting systematic desensitization, the client or the patient must be relaxed. সেজন্য রিল্যাক্সেশন টেকনিক এখানে ভীষণভাবে ব্যবহার করা হয় এবং এটা একটা গ্রেডেড এক্সপোজার, এই সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, যে গ্র্যাজুয়ালি আমি এক্সপোজড হচ্ছি টুয়ার্ড দ্য ফোবিক অবজেক্ট। ফ্লাডিংটা আবার উল্টো, ঠিক গ্রেডেড এক্সপোজারের অপোজিট। এখানে কি করা হয়, এখানে একদম প্রথমেই আমাকে হাইয়েস্ট ইয়েতে দিয়ে দেওয়া হয়, যেখানে আমার হাইয়েস্ট অ্যাংজাইটি, হাইয়েস্ট ফিয়ার ইভোক করবে, এবং সেইখানে তাকে বলা হয় যে তুমি রিল্যাক্স করো। এইটাকে বলা হয় এক্সপোজার থেরাপি। আরেকটা কমন টেকনিক হচ্ছে মডেলিং। আমার সামনে আমি যদি দেখি একজন লোক হাতে করে সাপ ধরে আছে এবং বলছে হবে কিছু হবে না, তুমিও ধরো, তাহলে গ্র্যাজুয়ালি আমি যদি ফোবিক হই তখন আমার ওই ভয়টা কেটে যাবে। And there is also cognitive approach. কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো এরোনিয়াস থটের ফলে যদি কোনো ফোবিক রিয়াকশন ডেভেলপ করে, সেখানে কগনিটিভ অ্যাপ্রোচ কাজে দেয়। কিন্তু ফোবিয়ার ক্ষেত্রে কগনিটিভ অ্যাপ্রোচ খুব একটা সুবিধাজনক নয়, কারণ এটা আমি জানলাম যে এটা ইরেশনাল, কিন্তু তাতে করে আমার ফোবিয়াটা তো চলে যাবে না। সো ইট ইজ নট ভেরি গুড। নেক্সট ইউনিট 2 তে যেখানে আমরা কি হয়েছে বলুন, কি বলতে চান? আমি বলছি কি wouldn't CBT be useful in this case? Cognitive behavior therapy, ma'am. Suppose আমরা behaviorally বা in a therapeutic
সেটআপ আমরা চেঞ্জ করতে চাই, so wouldn't CBT help in panic disorders? CBT in case of what? Phobia? Hello. In case of In case of phobia, yes ma'am. not always, that is just said here. Yes, in case of phobia. Yes, in case of phobia, it is already said that only telling her that this is irrational will not help. That is why cognitive approach is not of much help. That's what I am just said here. Okay, it's better to start with Ma'am, but like the way CBT is done, better to start with behavior therapy in phobia, and then gradually, if possible, if the patient is what to say, if the patient can accept, you can give her cognitive explanation. That's the thing. Okay, let me complete. okay, okay. Yes, So, yes, yes. compulsive, in case of obsessive compulsive disorder, first of all, generalized anxiety disorder, and then we come across obsessive compulsive disorder. Generalized anxiety disorder means all pervading and all pervading anxiety over many things, and most of the symptoms are physiological here. And also there are certain cognitive symptoms which can be which can act or which can help us to identify generalized anxiety disorder. 6 specific symptoms, among which 3 must be present. What are those? Restlessness or feeling keyed up, being easily fatigued, difficulty in concentrating, irritability, muscle tension, and sleep disturbance. All are familiar to you. So, all these things, if they occur intensely and recurrently, then only it will become a disorder. And there is free floating anxiety. Free floating means I am not focusing my anxiety on a particular object of thing, because the anxiety doesn't seem to be bound to one or few specific issues. It is not limited to a particular situation or a particular object, not like that. It is all pervading. That is why it is called GAD. And also for any other mental disorder, in case of GAD also we can find biological and psychological factors. And in biological factors there is genetic factors which indicate the role of genetic genetic endowment. It indicates the contribution of genetic endowment there. And there are certain biochemical abnormalities and brain abnormalities. The chief among them, the main among them is neurotransmitter called gamma aminobutyric acid or GABA, which can be implicated in GAD. Deficiency in GABA seems to predispose one towards anxiety, and there may be the cortisol level, increment in cortisol level. Corticotropin releasing hormone has also been considered as playing a significant role, and serotonin and norepinephrine also has certain role in producing GAD. Among psychological factors, first comes psychoanalytical approach. And psychoanalytical approach just explains this free-floating anxiety as an unconscious conflict between the ego and id impulses, usually sexual and aggressive in nature. If the ego is not very strong, it may fail to suppress the id impulses, sexual or aggressive impulses, unaccepted ideas, and it is manifested that unsuccessful attempt to suppress those desires, those instincts, unsuccessful attempts lead to anxiety and all pervading anxiety. And when I consider cognitive behavioral approach, what I find in the cognitive behavioral approach, the role of worry and sense of mastery has been emphasized. If I feel that actually I am
not in control of a situation, it can increase my anxiety. If I go through the life story of a person suffering from GAD, it can be found that there are very numerous traumatic events in the life of a person with GAD. ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের ট্রমা ফেস করতে করতে একজনের মধ্যে একটা অল পারভেডিং অ্যাংজাইটি তৈরি হতে পারে। এগুলোকে কিন্তু ওইরকম ভাবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতন ওরকম সিভিয়ার ট্রমা বলা যাবে না, কিন্তু সিরিজ অফ স্মল ইভেন্টস that generate a perception of lack of control on things around. এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটা যেটা করতে চাইছি সেটাতে আমি ফেলিয়ার হচ্ছে, বারবার হতে না ওর মধ্যে একটা ওরকম ধরনের একটা ফিলিং চলে আসে। But there is often series of you may also know that the person's early environment was so constituted that she was never allowed to feel safe and relaxed. এরকমও হতে পারে যে আমার ছোটবেলাকার এনভায়রনমেন্ট এতই কনস্ট্রিক্টেড ছিল যে আমি কখনো রিল্যাক্সড ভাবে বড় হইনি, ফলে আমার মধ্যে একটা অ্যাংজাইটি, অল পারভেডিং অ্যাংজাইটি আসতেই পারে। So regarding treatment, again এখানে আমি দেখব বেনজোডিয়াজেপাইন ক্যাটাগরি থেকে আমি ড্রাগ নিচ্ছি। বুস্পিরন বলে এক ধরনের ড্রাগের কথা এখানে বলা হচ্ছে। বিভিন্ন ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট, মুড এলিভেটিং সাবস্টেন্স এখানে ইউজ করা যেতে পারে। And in case of psychological therapy, আমি কি পাচ্ছি, combination of cognitive and behavioral techniques can be used, muscle relaxation with cognitive restructuring. This is also in case of I want to say in case of phobia, as someone was asking me. তার ক্ষেত্রে কিন্তু আগে আমাকে এখানেও তাই হচ্ছে, এই জিএডির ক্ষেত্রেও আগে তাকে আমাকে রিল্যাক্স করাতে হবে, আগে তাকে আমাকে একটা কনফিডেন্স দিতে হবে, তারপর আমি তার কগনিটিভ রিস্ট্রাকচারিং করতে চেষ্টা করব। and biased nature of information processing point out করতে হবে and have to train the client to avoid catastrophizing tendency. Obsessive compulsive disorder এর দুটো পার্ট আছে, as it says. Obsessive একটা obsession একটা পার্ট, compulsion এর একটা পার্ট। Obsession means intrusive thoughts, images and impulses, often of a negative or unacceptable kind. Compulsion ব্যাপারটা কি, এটা হচ্ছে একটা compelled from within to perform certain ritualistic acts. তার মানে এই দুটো মিলে আমার একটা বারবার রিকারিং আনপ্লেজেন্ট থট আসছে, আই নো ইট ইজ ইরাশনাল again, but I am not able to control it, এটা একটা পার্ট। আর কম্পালশন মানে in order to counter those thoughts, I am performing certain mechanical and repetitive rituals. সেটা আমাকে, আমি মনে করছি আমাকে সেটা প্রোটেক্ট করছে ফ্রম মাই নেগেটিভ থটস, ইন্টারনাল নেগেটিভ থটস। এই দুটো মিলিয়ে, এই দুটো পার্ট মিলিয়ে আমার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তৈরি হচ্ছে। এবার DSM-4 টিয়ারের মধ্যে অবসেশনস আর রিকারেন্ট এন্ড পারসিস্টেন্ট থট, ইম্পালসেস অর ইমেজেস। শুধু যে থট হবে তা না, কোনো ইম্পালসেসও হতে পারে, আমি একজনকে মনে হচ্ছে খুন করে ফেলবো, a kind of impulses, এটা বারবার আসতে পারে আমার মধ্যে। বা লিবিডো, সেক্সুয়াল অ্যাক্টিং পারসন, এরকম একটা আসতে পারে। বা ইমেজেস, আমার চোখের সামনে ডিফারেন্ট টাইপস অফ ইমেজেস আসতে পারে, যেটা আমার মানে এটাই যদি এরকম যদি হয় যে I can control my thoughts, then definitely I will apply more energy to control that, এবং আমার কিন্তু রোজকার কাজগুলো নষ্ট হবে। So this will produce a considerable amount of anxiety within me. আমাকে যদি ওইটাই খালি বারবার ওইটা আমার মনের মধ্যে আসতে থাকে না, I can control that, তাহলে তো আমার মধ্যে অনেকখানি anxiety তৈরি হবে। These thoughts do not concern real life problems at the moment, are often irrelevant to present reality. অনেক সময় দেখা যায় এটার সঙ্গে কোনো বাস্তবের যোগাযোগই নেই।
মজার কথা হলো লাইক ফোবিয়া, লাইক জিএডি, এখানেও পার্সনের কিন্তু ইনসাইট থাকে। He knows that he is doing something which is not rational, কিন্তু সে সেটা কিছুতেই কন্ট্রোল করতে পারে না। কিরকম ধরনের থটস আসতে পারে? ফিয়ার অফ কন্টামিনেশন, ফিয়ার অফ হার্মিং ওয়ানসেলফ অর ওনস লাভড ওয়ান, রিলিজিয়াস কিছু থিমস আসতে পারে, থিমস অফ সেক্সুয়ালিটি আসতে পারে, আনঅ্যাকসেপ্টেবল ফর্মে এগুলো আসতে পারে। আর কম্পালশনের মধ্যে আমরা রিপিটেটিভ ওভার্ট বিহেভিয়ার পাই, কিরকম চেকিং, কাউন্টিং, praying, all these things come under. Praying means not your daily prayer, of course, but what to say, a kind of compulsive. I mean, I can't be satisfied without praying. I can't be satisfied without counting something, without repeating something. এইটা হলো compulsion. Next এটা etiological trait. Again there are biological factors, genetic factors, এবং এক্ষেত্রে আমরা কি দেখছি? orbital frontal cortex, সিঙ্গুলেটেড কর্টেক্স, এইগুলোর অনেক বেশি রোল থাকছে ওসিডির ক্ষেত্রে। কিছু কিছু ডিজিজ যেমন এনসেফেলাইটিস, ব্রেন টিউমার্স, এগুলোর থেকে কিছু কম্পালসিভ বিহেভিয়ার ডেভেলপ করতে দেখা যায়। কাজে এটা ইজ রিলেটেড টু সার্টেন কাইন্ড অফ, মেবি রিলেটেড টু সার্টেন কাইন্ড অফ ব্রেন abnormality, structural abnormality, or there may be some functional abnormality, serotonin, increased activity of serotonin, enhanced sensitivity to stated brain structure, সেগুলো সব মিলিয়ে OCD ডেভেলপ করতে পারে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি আসতে পারে, যেখানে আমি একটা এনাল ফেজের যে সমস্ত কনফ্লিক্ট গুলো আমার থাকে সেইগুলোকে আমি যখন সাপ্রেস করতে ফেল করছি বড় হয়ে, তখন সেটা আমাকে আমার মধ্যে ওসিডি তৈরি করছে। আমার যদি খুব স্ট্রিক্ট টয়লেট ট্রেনিং হয়, যে I am very much concerned at my childhood with making mess and doing something dirty, all these things, তাহলে বড় হয়ে আমার একটা রিঅ্যাকশন ফর্মেশন হতে পারে যে I am become very much picky about all these dirt and all these messy things, এরকম হতে পারে। সেটা একটা হতে পারে। লার্নিং থিওরিজে কি বলছে? নিউট্রাল স্টিমুলি will be associated with classical conditioning with frightening ideas and become capable of eliciting intense anxiety. এটা খুব আপাতমনিহ জিনিস, যেটাতে আমি আগে অ্যাংশাস ছিলাম, কিন্তু সেটা যদি কোনো একটা ভয় পাওয়ানো অবজেক্টের সঙ্গে একসঙ্গে প্রেজেন্টেড হয়, অর্থাৎ এরকম হলো যে আমি খুব বারবার অসুস্থ হয়ে পড়ছি এবং অ্যাট দি সেম টাইম আমি দেখছি যে আমার কি বলতে পারি, আমার মা আমাকে একটা সার্টেন ওয়েতে ট্রিট করছে, তো বা আমার এরকম ভাবে বলতে পারা যায় যে যখনই আমার এরকম দেখছি আমার জিনিসপত্রগুলো অগোছালো থাকে, তখনই আমি অসুস্থ হয়ে পড়ি। সো বিং ফলেন সিক, এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা, এটা আমার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি করছে, and I am pairing it with my keeping things কি বলবো, disorganized। তো সেক্ষেত্রে আমার ডিসঅর্গানাইজ, যেটা বারবার আমি এটা নিয়ে চিন্তা করবো যে আমি কি ডিসঅর্গানাইজ করে ফেলছি, আমি কি করে ফেলছি, আমি কি ডিসঅর্গানাইজ করে ফেলছি, এরকম। সেইভাবে আমার মধ্যে একটা ওসিডি ডেভেলপ করতে পারে। এছাড়া এখানে কগনিটিভ অ্যাপ্রোচ এখানে কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, আনলাইক ফোবিয়াস, কারণ এখানে আমার মধ্যে অনেক কিছু এরানিয়াস থটস থাকতে পারে। সেটা আমার চাইল্ডহুড ট্রেনিং এর ফলে হতে পারে, and সেটা আমার রিয়ালিটিকে ডিস্টর্ট করতে পারে। And I cannot separate it from acting out in reality, মানে কিছু একটা ওই যে
ওসির একটা ব্যাপার থাকে, যেখানে আমি মনে করি ওসি পার্সনদের একটা ব্যাপার থাকে না, ও ভাবে ও অ্যাড্রেস করছে, এবং ওই ভাবনাটাতেই মনে হয় মানে ওটাই ওর রিয়ালিটি। ভাবা মানে করে ফেলা। আমি ভাবলাম আমি কাউকে মারবো, আমার সঙ্গে সঙ্গে মারাত্মক গিল্ট হবে। আরে ভাই আমি তো মারিনি, কিন্তু আই ক্যানট সেপারেট সামথিং ফিয়ার ফুল থট সেখান থেকে আমার অ্যাক্টিং আউট ইন রিয়ালিটি, এই দুটোকে আমি সেপারেট করতে পারি না। এটাকে বলা হয় থট অ্যাকশন ফিউশন। এই ফিউশন আমাদের অনেক বেশি ক্যাটাস্ট্রফিক থিংকিং এর দিকে নিয়ে যায়। কগনিটিভ বায়াস কাজেই অবসেশনে থাকে। নেক্সট এটা ট্রিটমেন্ট আসবে। এখানে বিহেভিয়ার থেরাপি আর মেডিটেশন খুব ইজিলি ইউজ করা যায়, এবং এখানে একটা পার্টিকুলার টাইপ অফ বিহেভিয়ার থেরাপি যেটা খুব ভালো কাজ করে সেটা হলো এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন। অর্থাৎ আই এম এক্সপোজিং দ্য ক্লায়েন্ট টু সার্টেন what to say, certain catastrophic or certain negative situation or negative thought, এবং at the same time I am preventing the response, their response of obsession and compulsion from in response to, in reaction to that particular event. তো এইটা ভালো কাজ করে এখানে। ক্লোমিপ্রামাইন and ফ্লুক্সেটাইন, এটা এই দুটো মেডিসিন ওসিডিতে অনেক বেশি ইউজ করা হয়, এবং অনেক সময় ইমপ্রুভ করে তাতে এই যে ব্যাপারটা, এটাই একটুখানি। এরপর আমরা ইউনিট 3 তে আসছি, যেখানে আমরা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার দেখব, এবং অ্যাজ দ্য নেম সাজেস্টস কি হচ্ছে এখানে, it's a psychiatric condition developed as an aftermath of severe trauma. Post traumatic কোনো একটা সিভিয়ার ট্রমা হচ্ছে, তাদের রিঅ্যাকশন হিসেবে আমার এই ডিসঅর্ডারটা, স্ট্রেস ডিসঅর্ডারটা ঘটছে। A person may have experienced, witnessed or been confronted with an event or events that involved actual or threatened death. কোনো একটা ওয়ার সিচুয়েশন, কোনো ন্যাচারাল ক্যালামিটি, বন্যা, ভূমিকম্প, আমার ফ্যামিলির সঙ্গে আমার সমস্ত যোগাযোগ চলে গেছে, এরকম সিচুয়েশনে পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডার ডেভেলপ করা খুব স্বাভাবিক। এবং এখানে এই যে বিহেভিয়ার গুলোর কথা বলা হচ্ছে, তার মধ্যে অন্তত 3টে থাকতে হবে। For being diagnosed with PTSD, the victim tries to get rid of the thoughts, feelings and activities related to trauma. Though the effort is often not successful, she feels a kind of detachment and experiences a restricted range of emotions. এগুলো থাকে তার মধ্যে। এটা অনেক বেশি দেখা যেত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর নাজি ক্যাম্পগুলোতে। কি symptoms? Staying at difficulty falling or staying asleep, irritability, outbursts of anger, problem in concentration, exacerbated static response. এর মধ্যে অন্তত 3টে থাকতে হবে। এখানে একটা বায়োলজিক্যাল ফ্যাক্টরস আছে, এখানে ভালনারেবল পার্সোনালিটি, অর্থাৎ the personality which is not so strong. Again এখানে আমার একটা অটোনমিক নার্ভাস সিস্টেমের ফাংশনিং এর জায়গা আসছে। তাছাড়া এখানে একটা নর অ্যাড্রিনার্জিক সিস্টেমের উল্লেখ আসছে, যার ফলে নর এপিনেফ্রাইনের লেভেল এলিভেটেড হয়, এবং তার ফলে আমার ইমোশনাল অ্যারাউজাল অনেক বেশি হয়। তো if the autonomic nervous system is not so strong, আমার মতে এই এলিভেশনটা খুব কুইক হবে, এবং আমি খুব এক্সাজারেটেড ওয়েতে আমি ট্রমাতে রিঅ্যাক্ট করব। Among psychological factors, first of all, vulnerable personality তো একটা আছেই। লাইফ ইভেন্টস, যদি আমার জীবনে বারবার এরকম ঘটনা ঘটে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মানে মেয়ে হওয়ার কারণেই আমার সঙ্গে কিছু ট্রমা ঘটে, যেটা কেবলমাত্র আই অ্যাম আ ফিমেল সে কারণেই ঘটতে পারে। আর কি হতে পারে? আর্লি সেপারেশন ফ্রম পেরেন্টস, এগুলো সবই আমার পার্সোনালিটির ভালনারেবিলিটিকে হাইটেন করতে পারে। যদি আমি বাবা মা থেকে সেপারেটেড হয়ে যাই, ফ্যামিলি হিস্ট্রি অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, প্রি এক্সিস্টিং অ্যাংজাইটি অর মুড ডিসঅর্ডার,
এই সমস্তগুলো থাকলে সেখানে আমার পিটিএসডি ট্রমার রিয়াকশনে হওয়া খুব স্বাভাবিক। এছাড়া সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ অনুযায়ী এখানেও আমার ওই ইগোর স্ট্রেংথের কথাই আসছে বারবার, is resultant of the ego struggle to assimilate the experience into the pre-existing structure of personality. যেখানে ইগো ইজ নট ভেরি মাচ স্ট্রং সেখানে আমার পিটিএসডি ডেভেলপ করতে পারে। এখানেও কিছু লার্নিং থিওরি অ্যাপ্রোচ আছে, কগনিটিভ অ্যাপ্রোচ আছে, এগুলো আগেকার মতোই। এখানে নতুন আমরা যেটা পাচ্ছি এক্সিস্টেনশিয়াল অ্যাপ্রোচ। সেখানে কি বলছে, ট্রমা ডিস্টার্বস দ্য মিনিং অফ লাইফ সিন্স এক্সিস্টেনশিয়ালিজম ইজ কনসিডার্ড দ্য মিনিং অফ লাইফ। Each of us develops through our experiences a number of expectations about life and relationship. Trauma কে কিন্তু সেটাই মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। এছাড়া কিছু সোশিও কালচারাল ফ্যাক্টরস এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমার ওভারঅল একটা জেনারেল সোশ্যাল সিচুয়েশন একটা রোল প্লে করছে। ট্রিটমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু সাইকোঅ্যাক্টিভ ড্রাগসের ব্যাপার দেখতে পাচ্ছি, লাইক অ্যাংজাইটি ডিসঅর্ডারে যেগুলো ব্যবহার করা হয়। তাছাড়া আমরা সাইকোঅ্যানালিটিক্যালি ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেখতে পাচ্ছি, EMDR, এটা ট্রমার জন্য খুব ইম্পর্টেন্ট, আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। এটা শাপিরো 1987 এ ডেভেলপ করেছিলেন। এটা একটা অফশুট অফ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এখানে আই মুভমেন্ট, চোখের সামনে দুটো আঙুলকে মুভ করায় সাইকোলজিস্ট না কাউন্সিলর কি একটা পার্টিকুলার ওয়েতে এটা করা হয়। হ্যান্ড ট্যাপস আর সাউন্ডস তার সঙ্গে মাঝে মাঝে একটা করে ট্যাপ দেওয়া হয়, মানে which is essentially different forms of rhythmic left right stimulation, এবং এই দুটোকে কম্বাইন করে কিছু ট্রমাটিক মেমোরিকে রিভাইভ করার চেষ্টা করা হয়, যেটা কিনা আমার ব্রেনে স্টাক হয়ে আছে, যেটা কিনা শুধুমাত্র কথার মাধ্যমে বেরোবে না। It is believed that bilateral stimulation may unfreeze the brain's information processing system. এবার তখন আমি যখন মুখে বলতে পারবো আমার আনপ্লেজেন্ট মেমরি যেটা, সেটাকে তখন কাউন্সিলর চেষ্টা করবেন যে সেটাকে একটা পেসিভ মেমরির মধ্যে ইন্টিগ্রেট করে দিতে এবং সেটাকে নরমালি প্রসেস করা। তাছাড়া এক্সিস্টেনশিয়াল অ্যাপ্রোচ তো আছেই, তাছাড়া ফ্যামিলি থেরাপি ব্যবহার করা যেতে পারে। And next comes somatoform disorder and dissociative disorder. সেখানে কি কি ঘটছে? আচ্ছা, অনেকে হাত তুলেছেন, কিছু বলতে চান নাকি ওটা এমনি হাত লেগে বোধহয় হয়ে গেছে? ঠিক আছে, আমি লাস্ট এটাতে আছি, somatoform disorder and dissociative disorder। সেখানে আমরা কি দেখছি, সোমাটোফর্ম ডিসঅর্ডারের কথাটার মধ্যেই তার মেইন সিম্পটমসটা লুকিয়ে রয়েছে। সেটা কি না, এখানে সাইকোলজিক্যাল যে সমস্ত আমার প্রবলেম যেগুলো, দ্যাট দোজ আর ম্যানিফেস্টেড থ্রু ফিজিক্যাল সিম্পটমস, bodily dysfunction, physical complaints এর মাধ্যম দিয়ে আমার সাইকোলজিক্যাল কনফ্লিক্ট যেটা সেটা এক্সপ্রেসড হচ্ছে। এক সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এর মধ্যে পাঁচটা ভাগ আছে: সোমাটাইজেশন ডিসঅর্ডার, পেইন ডিসঅর্ডার, hypochondriasis, conversion disorder and body dysmorphic disorder. সোমাটাইজেশনের ডিসঅর্ডারে কি হয়, বিভিন্ন ধরনের ফিজিক্যাল সিম্পটমস একসঙ্গে থাকতে পারে। এটা 30 বছরের আগে এটাকে ডেভেলপ করতে হবে, ডিসঅর্ডারকে আইডেন্টিফাই করতে হলে। at least 4 পেন সিম্পটমস থাকবে দেহের বিভিন্ন জায়গায় ব্যথা, ফর এক্সাম্পল হেড, নেক, ব্যাক, এই সমস্ত জায়গায়।
at least 2 gastrointestinal symptoms like diarrhea, nausea এগুলো থাকবে। এসব ক্ষেত্রে না লোকে সাইকোলজিক্যাল কাউন্সিলরের থেকেও আগে যায় ডাক্তারের চেম্বারে। কিছু কিছু রোগী আসে ডাক্তারের কাছে, ডাক্তাররাও বলেন আমরাও জানি একটা অসুখ সেরে গেল, সে গেল সেটা নিয়ে, আচ্ছা তাকে ওষুধ দেওয়া হলো, আবার পরের উইকে সে ফিরে এসে বলবে ওই সিমটমসটা সেরে গেছে কিন্তু আমার একটা নতুন সিমটমস আবার দেখা দিয়েছে এইটা, এরকম আমার পেটের প্রবলেম হচ্ছে, আমার কিরকম সকালে উঠতে একটা ডিজি লাগে, গা বমি করে, কখনো কখনো সেক্সুয়াল সিমটমসও থাকতে পারে, কিছু ধরনের ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে, ল্যাক অফ ডিজায়ার, ইচ্ছে করছে না সেক্সে, মানে একজন নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, সবার ক্ষেত্রে সব সময় নয়, বয়স্কদের ক্ষেত্রে তো নয়, এটা ফাংশনিং অ্যাডাল্ট, সেক্সুয়ালি ফাংশনিং অ্যাডাল্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং 30 বছরের আগে এটা ঘটতে হবে, কারণ 30 বছরের পর এমনি আমার ফিজিওলজি ফাংশন একটুখানি ডেটেরিওরেট করতে পারে, তো বা নিউরোলজিক্যাল সিমটমস থাকতে পারে, ফেন্টিং এর মতন এরকম। অথচ ডাক্তার যদি টেস্ট দেয় তাহলে কিন্তু খুব বেশি রকমের পাওয়া যাবে না, সমস্যা পাওয়া যাবে না। এরপর পেন ডিসঅর্ডার, এটা শুনলেই বোঝা যাচ্ছে পারসিস্টেন্ট পেন ইন সার্টেন স্পেসিফিক এরিয়াস অফ দ্য বডি, এবং যার কোনো ফিজিক্যাল, এই সব প্রকার এই পুরো গ্রুপটার ব্যাপার হচ্ছে সিমটমস গুলো ফিজিক্যাল, কিন্তু তার আন্ডারলাইন কোন রকম মেডিকেল কোনো কজ পাওয়া যায় না। হাইপোকন্ড্রিয়াসিসে কি হচ্ছে, ফিয়ার অফ ফিজিক্যাল ডিজিজ, আমার নির্ঘাত টিবি হয়েছে, নির্ঘাত আমার ক্যান্সার হয়েছে, নির্ঘাত আমার একটা বিরাট কিছু শক্ত অসুখ হয়েছে, কার্ডিয়াক প্রবলেম হয়েছে, আমার হার্টের খুব সমস্যা হয়েছে, এই বলে সে বারবার ডাক্তারের কাছে যায়, বারবার ওষুধ চায়, কিন্তু যদি মেডিকেল ইনভেস্টিগেশন করা যায় দেখা যায় কিচ্ছু নেই, এমন কোনো অর্গানিক প্যাথোলজি নেই যার ফলে তার এই ধরনের অসুখ হতে পারে। কিছু হয়তো একটা বডি ডিসকমফর্ট আছে যেটাকে সে একটা খুব সিরিয়াস প্রবলেম ভেবে নিচ্ছে, এইটা হতে পারে। এটার একটা DSM-4 এর একটা রয়েছে, ডেসক্রিপশন আছে। এছাড়া কনভার্সন ডিসঅর্ডার, এটাকে আগে হিস্টেরিয়া বলা হতো, হিস্টেরিয়া হিস্টেরোস কথাটা থেকে এসেছে, যার মানে হলো অর্থাৎ ইউটেরাস, হ্যাঁ, এটা মনে করা হতো মেয়েদের হিস্টেরিয়া হয়, আর সেই সময় মেয়েদের ইউটেরাসটা বডি ডিফারেন্ট জায়গায় ঘুরে বেড়ায়। আসলে ব্যাপারটা এরকম মিন করতে চাইতো বোধহয় যে মেয়েদের সেক্সুয়াল ডিজায়ারটাকে অনেক বেশি সাপ্রেস থেকে আমাদের সমাজে একজন মেয়ে সেক্সের কথা বলছে সেটা লোকের নিন্দের চোখে দেখে, সেই জন্য সে জিনিসটাকে সাপ্রেস করে এবং তার সেই সাপ্রেশনের ফলে সেটা ম্যানিফেস্টেড হয় ডিফারেন্ট বডিলি সিমটমস। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ব্যাপারটা মোটেও তা নয়, এটা আনকনশিয়াস একটা কনফ্লিক্টের থেকে আসছে। এখানে মোস্ট কমন সিমটমস থাকছে ফেন্টিং অর প্যারালাইসিস অফ লিম্বস আন্ডার সাইকোসোশ্যাল স্ট্রেস, এটা তখনই হিস্টেরিকরা বেশি, ওদের এরকম অজ্ঞান হয়ে যায় বা হাত পা নাড়াতে পারে না, যখন দেখে তাদেরকে খুব একটা, তাদের উপর খুব একটা বড় রেসপন্সিবিলিটি এসে যাচ্ছে, কোনো একটা সোশ্যাল স্ট্রেসে সবাই তাকে কিছু একটা ব্যাপারে রেসপন্সিবল করছে, তখন তার মধ্যে সিমটমস গুলো দেখা যায়। এটা দুটো ইউটিলিটি আছে, একটা আমরা বলি প্রাইমারি গেইন আর একটা সেকেন্ডারি গেইন। প্রাইমারি গেইন হচ্ছে এই সিমটমস গুলো ঘটবার ফলে সেটা আনকনশিয়াস যে কনফ্লিক্ট, তার যে আনকনশিয়াসে যে জিনিসটা রয়েছে, যার যেটা সে ম্যানিফেস্ট করতে পারছে না সরাসরি, সেটার থেকে সে মুক্তি পায়। আর সেকেন্ডারি গেইন ব্যাপারটা হচ্ছে যে এই অসুস্থ হয়ে পড়লে লোকে হাওয়া ইচ্ছা করে, তো তাকে বেশি অ্যাটেনশন দেয়, তো সেইটা একটা তার আরেকটা গেইন, যে তাকে কিছু কাজ করতে হয় না, রেসপন্সিবিলিটি নিতে হয় না, এরকম। এখন এটাকে হিস্টেরিয়া বলা হয় না, কনভার্সন ডিসঅর্ডার বলা হয়, এবং মানে এইগুলোর আনরিজলভ, যে কোনো ধরনের আনরিজলভ মেন্টাল কনফ্লিক্ট থেকে কিন্তু কনভার্টেড ফিজিক্যাল সিমটমস আসতেই পারে।
এটার মধ্যে নিউরোলজিক্যাল কিছু কন্ডিশন থাকতে পারে, কিছু মানে একদম ডিসেবিলিটির মতন একটা কিছু অবস্থা হতে পারে, কিন্তু এক্সামিন করলে দেখা যায় এখানে ক্ষেত্রে কোনো নিউরোলজিক্যাল প্রবলেম নেই। এখানে পার্শিয়াল প্যারালিসিস হতে পারে, সিউডো সিজার্স হতে পারে, ব্লাইন্ডনেস, চোখ ঠিক আছে কিন্তু লোকটা চোখে দেখতে পাচ্ছে না, ডেফনেস, কান ঠিক আছে কিন্তু শুনতে পাচ্ছে না, এরকম হতে পারে। আর বডি ডিসমরফিক ডিসঅর্ডার ব্যাপারটা হচ্ছে ওই আমি আপাতত দেখতে ঠিকই আছি, কিন্তু আমি ভাবছি আমার নাকটা বেশি লম্বা, কানগুলো বেশি বড় বড়, মানে আমার এরকম অনেক রকম দেহের মধ্যে খুঁত আছে যেগুলো আমি মনে করছি আছে। আমি অনেক বেশি মোটা, অনেক বেশি রোগা, আসলে হয়তো তা নয়, হয়তো স্লাইট কিছু অ্যানোমালি আছে, কিন্তু সেটাকে বডি ডিসমরফিক ডিসঅর্ডারের লোকেরা সেটাকে এক্সাজারেট করে। ফ্যাক্টরসের দিক দিয়ে দেখলে এখানে ওই একই রকম এই ফ্যাক্টরসগুলো দেখুন, এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে ওই যে প্রাইমারি গেন, সেকেন্ডারি গেন, যেটা আমি এক্ষুনি উল্লেখ করলাম। প্রাইমারি গেন কি হচ্ছে, এভাবে আমি ইগোর ইন্টিগ্রিটিটাকে ধরে রাখছি স্ট্রেসফুল সিচুয়েশনে, আর সেকেন্ডারি গেন হচ্ছে ইন্টারপার্সোনাল সোশ্যাল বা মেটেরিয়াল অ্যাডভান্টেজ পাচ্ছি, সবাই একটু আহা করছে, এই যে ব্যাপার। এখানেও লার্নিং অ্যাপ্রোচ আছে, এখানেও কগনিটিভ অ্যাপ্রোচ আছে, এবং জাস্ট লাইক আদার মেন্টাল ডিসঅর্ডারস ওই একইভাবে এখানে এটাও অ্যাক্টিভ থাকছে। ভালনারেবল পার্সোনালিটি অ্যান্ড লাইফ ইভেন্টস পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের মতন এক্ষেত্রেও থাকতে পারে। ট্রিটমেন্টে আমরা কি দেখবো? কগনিটিভ থেরাপি, সাইকোঅ্যানালিটিক্যাল হিপনোটিক থেরাপি অনেক ভালো কাজ করে। যদি কেউ বিহেভিয়ারাল পার্সপেক্টিভ থেকে ট্রিট করতে চায় তাহলেও সে মানে নন রিইনফোর্সমেন্ট অফ সিক রোল এগুলো দিয়ে করতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিও চলে। আর ফার্মাকোলজিক্যালি যদি দেখতে চাই তাহলে অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করা হয়। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, একদম অন্য ডিসঅর্ডার গুলোর থেকে এটা আলাদা। এখানে কি হচ্ছে, মানুষ নিজেকে তার কনশাস অ্যাওয়ারনেস থেকে সরিয়ে নিচ্ছে। আমার এবং এটা যদি খুব বেশি রকম হচ্ছে, প্রাথমিকভাবে এই সেপারেশন বা ডিসোসিয়েশন, অ্যাসোসিয়েশনের উল্টো তো ডিসোসিয়েশন, এখানে কি ঘটে, আমরা ভুলে যাই একটা পার্টিকুলার জিনিস, একদম বেমালুম ভুলে গেলাম। এমনিতেই আমরা যখন সাইকোলজিক্যাল প্রসেসেস গুলো পড়ি তখন দেখি মেমোরিতে একটা মোটিভেটেড ফরগেটিং এর জায়গা আছে। মোটিভেটেড ফরগেটিং এ কি ঘটে, সেখানে আমি এরকম মনে করা হয় যেটা আমার জন্য আনপ্লেজেন্ট সেটা আমি ভুলে যাই। আমরা ভুলে যাই কারণ আমরা ভুলে যেতে চাই, এবং সেই জিনিসটাই, সেই মেকানিজমটাই কিন্তু ডিসোসিয়েশনের ক্ষেত্রে কিছুটা অ্যাক্টিভ থাকে। অ্যামনেসিয়া হচ্ছে আমি খানিকটা পোরশন ভুলে গেলাম। ফিউগে সেটা আরেকটু ডিপ হয়। ফিউগে আমি ৩-৪ দিনের জন্য অন্য কোথাও চলে যেতে পারি, সব ভুলে টুলে গিয়ে সেখানে অন্যভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারি। আমার অ্যাকচুয়াল আইডেন্টিটি সব আমরা ভুলে গেলাম, গিয়ে আমি একটা জায়গায় ৬ মাস কাটিয়েও ফেললাম একটা নতুন আইডেন্টিটি নিয়ে, সেখানে আমি আমার পাস্ট লাইফ কিছুই মনে করতে পারছি না। এটা হয়। তাছাড়া ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার হয়, তাছাড়া ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, যেটাকে আমরা আগে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বলতাম, খুব ড্রামাটিক একটা ব্যাপার ঘটে। এই কনভার্সন, সোমাটোফর্ম, ডিসোসিয়েশনের এই গ্রুপটা পুরোটাই খুব ড্রামাটিক, খুব নাটকীয় সিমটমস দেখা যায়। আমনেশিয়া মানে দেখুন এগুলো সবগুলোই খুব মানে খুব এটার খুব একটা নাটকীয় একটা জায়গা আছে যে something unexpected is happening, একটা মানুষ তার মধ্যে একদম একটা খুব ড্রাস্টিক চেঞ্জ এলো, এরকম ধরনের যে ব্যাপারগুলো। এই যে ফিউগ দেখুন, যেটা আমি বলছিলাম, ফ্লাইট, ফিউগ কথাটার মানেই হচ্ছে ফ্লাইট, সাডেন আনএক্সপেক্টেড ট্রাভেলিং অ্যাওয়ে ফ্রম হোম অর ওয়ার্ক। এর মধ্যে অ্যামনেসিয়াও রয়েছে, কিছুদিনের জন্য সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল।
এবার এটা অ্যালজাইমার্স ডিমেনশিয়াতেও হয়, কিন্তু সেটা একটা অর্গানিক ডিজিজ। এখানে কিন্তু সেরকম ধরনের কোনো অর্গানিসিটি থাকে না, অর্গানিক সেরকম কোনো সমস্যা থাকে না। ডিপার্সোনালাইজেশন হচ্ছে ফিলিং অ্যাজ ইফ ওয়ান ইজ নট ইন ওয়ানসেলফ, আমি নই, এই যে ব্যাপারটা। ডিরিয়ালাইজেশন, যে আমার চারপাশে যা ঘটছে তা যেন বাস্তব নয়, আমি যেন একটা ড্রিম লাইক সিচুয়েশনে রয়েছি। এটা যখন আমি এক্সট্রিম কন্ডিশনে যে কোনো মানুষের ক্ষেত্রে এই ডিপার্সোনালাইজেশন বা ডিরিয়ালাইজেশন, আমরা ঘোরের মধ্যে রয়েছি। কিন্তু এই সব লোকগুলোর ক্ষেত্রে যাদের এই ডিসঅর্ডারটা রয়েছে, তারা এমনি সময়ই তাদের ওই ফিলিং গুলো হবে, এবং একটু একটু স্ট্রেস হলেই তার মধ্যে ওই সিমটমসটা দেখা যায়। এরকম ভাবে আমার বডিটা যেন আমার নয়, ডিট্যাচড ফ্রম মাই বডি এন্ড ওন মেন্টাল প্রসেসেস। এখানে রিয়েলিটি টেস্টিংটা ঠিকঠাক থাকছে, হ্যালুসিনেশন ডেলিউশন এগুলো হচ্ছে না, কিন্তু আমি যেন আমি নই, এরকম একটা আই এম লুকিং এট মাইসেলফ ফ্রম আউটসাইড, এরকম অদ্ভুত টাইপের হয়, ফ্লোটিং অ্যাবভ ওয়ানস বডি, ড্রিম লাইক একটা অবস্থা, এরকম। আর ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের সবথেকে ওয়েল নোন এক্সাম্পল হচ্ছে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড। আমরা সকলে এদের গল্প জানি, যে সকালবেলায় যিনি খুব কাইন্ড হার্টেড একজন ডক্টর ছিলেন, তিনি সন্ধ্যেবেলা একদম তার পুরো আইডেন্টিটিটাই পাল্টে যেত, তিনি ভুলে যেতেন তিনি একজন ডক্টর, তিনি ক্রাইম করতেন। মানে একটা ক্যারেক্টার হচ্ছে ফিলান্থ্রপিস্ট আর একটা ক্যারেক্টার হচ্ছে কিলার। তো এটাকে আগে বলা হতো মাল্টিপল পার্সোনালিটিস, পরে DSM-4 এটাকে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বলে, যে একজনের মধ্যে একাধিক ব্যক্তিত্বের বাস। এবং যখন এই অল্টারেশনটা হয়, যখন চেঞ্জটা যখন হয়, তখন একদম ড্রামাটিক চেঞ্জেস হয়। তার এমনকি তার ভয়েস, তার সাজগোজ, তার অ্যাপিয়ারেন্স সব বদলে যায়। তো এই জিনিসটা এখানে আসছে। এবং ইটিওলজির ক্ষেত্রে সেম আমরা দেখতে পাচ্ছি, আগের গুলোর মতোই বায়োলজিক্যাল ফ্যাক্টরস কিছু থাকছে, কিছু সাইকোলজিক্যাল, কিছু বিহেভিয়ারাল, কিছু কগনিটিভ অ্যাপ্রোচ থাকছে। আর তাছাড়া ট্রিটমেন্টে যদি আসি, এই গ্রুপটাতে পুরোটাতেই কিন্তু সাইকো অ্যানালিটিক্যালি ওরিয়েন্টেড থেরাপি অনেক বেশি ভালো কাজ করে। হিপনোথেরাপি, সাইকো অ্যানালিটিক্যাল থেরাপি, এইগুলো অনেক বেশি কাজ দেয় দেন সিবিটি বা বিহেভিয়ার থেরাপি এগুলো থেকে। কারণ আনকনশিয়াস কনফ্লিক্টের রোল এখানে অনেক বেশি, এবং সেটাকে তুলে আনা, সেটাকে ডিয়ার করা, সেটা এখানে অনেক বেশি জরুরি মনে করা হয়। কিছু ক্ষেত্রে কিছু মেডিসিন ইউজ করা হয় অ্যাডজাংক্টিভ সাইকোথেরাপি, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই ছিল মোটামুটি আজকের পুরো চ্যাপ্টারটা। আমি প্রেজেন্টেশনটা অফ করছি। আমি জানি আমি অনেক তাড়াতাড়ি অনেকগুলো কথা একসঙ্গে বললাম, এগুলো কোনোটাই একদিনে পুরোটা কভার করার নয়, কিন্তু এটা ছাড়া আমাদের কারো কাছেই কোনো উপায় নেই। সেই জন্য উই আর কভারিং এইরকম এত ফাস্ট আমি কভার করে যাচ্ছি। আশা করি